বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে বিষয় নিয়ে আমরা অনলাইনে হাজির হয়েছি সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, 9তম ক্লাস, 6তম ক্লাস, নবমতের 6তম ক্লাস হচ্ছে। আমি এর একটা ক্লাস এখানে বেশি নিয়েছি যারা তোমরা। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আমার বিষয়বস্তুর মধ্যে আজকে যে বিষয়বস্তুগুলো সেগুলো তোমরা দেখেছো বা দেখতেছো, তোমাদের স্ক্রিনে দেওয়া হয়েছে। আমি এখন একটা অঙ্ক দাঁড় করিয়েছি। দেখো, আসলামের ব্যবসায় 2020 মানে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়ামনি ও অদয় দপ্তরি ছিল বিন্দু। মূলধন ছিল 4 লাখ, উত্তোলন 50, পণ্য 58,000, পণ্য ক্রয় বিক্রয় 2 লাখ এবং 3,60,000। 10% বিনিয়োগ হচ্ছে 1.5 লাখ টাকা, মজুরি, বিমা সালামি, মনিহারি, ভাড়া, যন্ত্রপাতি। এখানে একটু কথা বলা দরকার। বিনিয়োগ 1/10/2020, 1/10/2020 কথাটা যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে বা বোঝার জন্য খুবই গুরুত্ব বহন করবে। আমাদের এখানে সুদটা হবে হচ্ছে 3 মাসের 10, 11, 12। তাহলে আমরা 10% 15,000 টাকা, এই 15,000 টাকা আমরা ভাগ করে দিব 12 দিয়ে, গুণ দিব 3 দিয়ে। এটা বিনিয়োগের অনাদায়ী সুদ বা বকেয়া সুদ হিসাবে আসবে। এই বিষয়টা আমার একটু বলা দরকার ছিল, তাই বলছি। শিক্ষানবিশ ছিলাম একটি আয় অপরিচালনা, এরপরে অনাদায়ী বা সন্দেহজনক অঙ্কটা আসবে অডিও হিসাবে। এগুলো কিন্তু আমরা সবাই কম বেশি জেনে ফেলেছি বিভিন্ন অঙ্কের মাধ্যমে। আজকে যে সমন্বয়গুলো আছে সেগুলো একটু আলোচনা করবো। যদিও এই সমন্বয়গুলোর মধ্যে অধিকাংশ আলোচনা করা হয়েছে বারবার, একবার না বারবার। হ্যাঁ, দেখো প্রিয় শিক্ষার্থীরা, স্বপরিবহন পণ্য বাজার মূল্য 90 এবং ক্রয় মূল্য 80। আমরা এটা এর আগেও জেনে ফেলেছি বা জানছি বা জেনে ফেলেছি। সেটা কি, বাজার মূল্য যদি 90,000 এবং ক্রয় মূল্য 80,000 টাকা হলে আমরা কিন্তু দেখছি যে মূল্যটা কম, সেটাকে আমরা বিবেচনায় আনবো বা আনতে চাই। মানে এটার অপশন নাই, আমরা জানি যে রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমাদেরকে কোন মূল্য যেটা সেটাকে বিবেচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর অনাদায়ী পাওনা অবলম্বন করতে হবে কত টাকা, 4,000 টাকা। তুমি জানো যে যেহেতু অবলম্বন করতে বলছে সো এটা করতে হবে। এটা পরিচালন খরচ এবং প্রাপ্ত হিসাব থেকে বাদ দিতে হবে। জানো এটা একটা অনাদায়ী পাওনা। 12,000 টাকা যন্ত্রপাতি 1/7/2020 তারিখে ক্রয় ও সংস্থাপন করা হয়েছে। উক্ত মেশিনের সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। একটা কথা এখানে না বললেই নয়, আমরা 12,000 টাকা একটি যন্ত্রপাতি ক্রয় করেছি এবং সংস্থাপন করেছি, এবং যদি ক্রয় করে থাকি সেটা অবশ্যই আমাদের এই সংস্থাপন করেছি সেটা আমরা অবশ্যই 31 ডিসেম্বরের যে মেশিনের বা যন্ত্রপাতির মূল্য আছে সেটার মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত করা আছে। সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত আছে, তাহলে আমরা এই সংস্থাপন ব্যয় যেটা আছে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিব, মজুরি থেকে বাদ দিয়ে দিব এবং কলকম দেওয়ার সাথে যোগ করে দিব 5,000। বাট এইখানে যে বিষয়টা বিবেচনার বিষয় বা যে বিষয়টা চিন্তা করার বিষয়, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। শিক্ষকরা কি বুঝতে হবে, আবার দেখি যে 12,000 টাকা এটা অন্তর্ভুক্ত আছে, 5,000 টাকা অন্তর্ভুক্ত করতে হবে। যখন অবচয় বলবে তখন কিন্তু আমরা মনে রাখতে হবে যে সম্পত্তির মূল্য যা আছে তার থেকে 12,000 টাকা বাদ দিয়ে আমাদের আসবে, বাদ দিয়ে ওই যে টাকা হবে সেই টাকার উপরে অবশ্যই সারা বছর অবচয় ধার্য করতে হবে। আর এই যে 12,000 এবং 5,000 টাকা, এই টাকার উপরে আমাকে অবশ্যই 6 মাসের অবচয় ধার্য করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা,
এই বিষয়টা কিন্তু আবারও বোঝা দরকার বা জানা দরকার যে আমাদের যন্ত্রপাতি আছে কত আমি দেখে নিই একটু। যন্ত্রপাতি কত আছে? যন্ত্রপাতি আছে 52,000 টাকা। যখন অপচয় ধরবো এই 52 থেকে 12,000 টাকা বাদ দিব, তাহলে কত হয়? 40,000 টাকা। এই 40,000 টাকার উপরে সারা বছর অপচয় দিতে হবে। এবং এই যে 12,000 টাকা, এই 12,000 টাকা যন্ত্রপাতিটাকে যখন আমি সেট আপ করি, যখন ইনস্টলেশন করি, দ্যাট টাইমস আরো 5,000 টাকা যোগ হয়ে যাবে। 12 আর 5 কত? 17,000। এই 17,000 টাকার উপরে 6 মাসের অপচয় চার্জ করতে হবে প্রিয় শিক্ষার্থী। এরপরে যাও দেখি মেশিন অপচয় আমি তোমাকে বলে দিলাম। প্রারম্ভিক মজুরির মধ্যে 2,000 টাকা এবং সহকারী মজুরির মধ্যে 1,000 টাকা মূল্যহারি অন্তর্ভুক্ত রয়েছে। প্রারম্ভিক মজুরির মধ্যে 2,000 টাকা। প্রারম্ভিক মজুরটা কি আসলে বুঝতে হবে। প্রারম্ভিক মজুর যদি আমাকে ধরতেই হয়, প্রারম্ভিক মজুর যদি ধরতেই হয়, তাহলে আমাকে একটু চিন্তা করে বলতে হবে। সেটা হচ্ছে প্রারম্ভিক মজুর থেকে এই 2,000 টাকা বাদ যাবে এবং এইটা হচ্ছে মণিহারির সাথে আমাদেরকে যোগ করতে হবে 2,000 টাকা। এই যে 2,000 টাকা ফার্স্ট অল প্রারম্ভিক মজুর অন্তর্ভুক্ত আছে, তাই প্রারম্ভিক থেকে বাদ, আর এটা অবশ্যই যোগ হবে মণিহারির সাথে। কিন্তু সপরিমাণের মধ্যে 1,000 টাকা অন্তর্ভুক্ত আছে, এইটা কিন্তু 4 বার যাবে। কয়বার? 4 বার। সমাপন থেকে বাদ 2 বার। এটা হচ্ছে আমাদের লিখিত কাজের ব্যয়ের সময়, আর হচ্ছে আমাদের চলতি পাওয়ার সময় সম্পত্তি বাদ। আর আটটি হচ্ছে বনিহারি থেকে বাদ যাবে 1,000, এটা হচ্ছে বিষাদের বিপরীতে। আর আর্থিক অবস্থার বিরুদ্ধে চলতি সম্পদ 1,000 টাকা। এভাবে আমাদের মনে হয় এটা করলে ভালো হয়। বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা হিসাবভুক্ত হয়। বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা হিসাবভুক্ত হয়। দেখেন বিনামূল্যে যে পণ্যটা বিতরণ করবে সেটা হিসাবভুক্ত হয়নি প্রিয় শিক্ষার্থীরা। আমাদের একটু বিষয় জানা দরকার। বিনামূল্যে যে পণ্য বিতরণ হচ্ছে সেটা হিসাব যদি না হয় তাহলে আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে প্রথমেই এটা হচ্ছে ক্রয় থেকে বাদ যাবে এবং বিজ্ঞাপনের সাথে এটা যোগ হয়ে যাবে 4,000 টাকা। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বিনামূল্যে পণ্য হিসাব করতে হয়নি, কারণ হচ্ছে এটা ক্রয় থেকে বাদ পণ্য আর বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত প্রয়োজনের মালিক কর্তৃক পণ্যোত্তোলন 2,000 টাকা হিসাবভুক্ত হয়। ব্যক্তিগত প্রয়োজনের মালিক কর্তৃক পণ্যোত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনের মালিক কর্তৃক পণ্যোত্তোলন সেটা আমাকে বুঝতে হবে। মালিক কর্তৃক যখন পণ্যোত্তোলন হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মালিক থেকে টাকাটা যখন আমরা পণ্য নিয়ে গেছি তার ক্রয়ের সাথে এটা বাদ যাবে এবং উত্তোলনের সাথে 2,000 টাকা যোগ হবে। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আমাদের প্রথমেই চেয়েছে হচ্ছে আমাদের মেশিন অপচয়। আমি যে কথাটা বলেছিলাম দেখো তোমরা একটু খেয়াল করে, নতুন অপচয় দেখো আবার 12,000 মাইনাস 12,000 40,000 4%, 10% 4,000 এবং নতুন যেটা আছে 17,000 6 মাসে 850 টাকা, 4,850 টাকা। এভাবে একটি অপচয় ধার্য করতে বলা হয়েছে বা ধার্য করা হয়েছে। একটু বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে বারংবার প্রশ্ন করতে হবে। বারংবার প্রশ্ন করতে হবে, না করলে আমাকে বলা যাবে না। তাহলে আমি কিন্তু যেটা আগেও বলেছিলাম বা এখনো সেটা করেছে। আমাদের যে কথাটা বলা হয়েছে সেটা হতে আমাদের লিখিত বন্ধের ব্যয়। আমরা জানি যে লিখিত বন্ধের ব্যয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা। আমরা জানি যে বিক্রয় থেকে আমরা যখন লিখিত বন্ধের ব্যয় বাদ দিই তখন সেটা মোট লাভ বের হয়ে যায়। এখানে শুধু বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলা হয়েছে, কারণ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অনেকগুলো আইটেম, অনেকগুলো সমন্বয় এই অঙ্কে জড়িত। 4 মার্কের জন্য এর চেয়ে বড় কিছু দেওয়া যায় না। ফার্স্ট অফ অল আমরা যখন দেখি প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদের সাথে আমরা দেখেছিলাম যে মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা কিন্তু সেই মণিহারিটা বাদ দিয়ে দেব। আমরা কিন্তু সেটা মণিহারিটা বাদ দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যাও যে প্রারম্ভিক মজুদ থেকে বাদ মণিহারি, প্রারম্ভিক মণিহারি। এরপরে যাও ক্রয়।
আমাদের মনে রাখতে হবে যে ক্রয়ের সাথে আমরা আগে ফেরত দিব, এরপরে বিনামূল্যে পণ্য বিতরণ, মালিক কর্মী কর্তৃক পণ্য বিতরণ। এই যে তিনটা বিষয় বানাচ্ছে, এটা কিন্তু আমরা এর আগে পেয়েছি। ক্রয়ের সাথে ক্রয়টাকে আমরা যখন বের করতে যাবো তখন ফেরত, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, এই সকল বিষয় সকল আইটেম হিসাব করতে হবে। যদি না বুঝো তাহলে তোমাদের আবারও বলছি, এটা ব্যবহার করতে হবে, তোমাদের বোঝার ভুল হতে পারে, তাই দয়া করে আমি এটা বারবার বিষয়টা বললাম। বারবার বিষয়টা বললাম যে কেন সো আমরা এটা কিন্তু বুঝতে পেরেছি, ক্রয় বা ফেরত বা বিনামূল্যে পণ্য বিতরণ বা মালিক কর্তৃক পণ্য বিতরণ, এই বিষয়গুলো আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। আমরা কিন্তু এটা পেয়ে গেছি। আমরা আবারও বলছি, এটা কিন্তু আমরা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমাদের বোঝার আর কোনো বাকি থাকলো না। আমরা বিষয়টা ক্লিয়ার হলে বুঝতে পারলাম। এরপরে যাও তোমরা আমাদের যে বিষয়টা জরুরি দরকার, আমরা জানি প্রত্যক্ষ খরচ, আমরা জানি আমাদের প্রারম্ভিক মজুদ, এর সাথে ক্রেডিট ক্রয়, এর সাথে আমাদের যোগ হয় কি যোগ হয় প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচটা যখন আমি দেখবো তখন কিন্তু আমাকে বুঝতে হবে প্রত্যক্ষ খরচ হচ্ছে আমাদের মজুরি। এই মজুরি থেকে দেখো মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে সংস্থাপন ব্যয়, আমি সেটা বাদ দিব, বাদ দিয়েও দিয়েছি। হ্যাঁ, এরপরে আমরা যেটা পেলাম সেটা হলো দেখো এর সাথে আমাদের সহকারী মজুরি, সেই সহকারী মজুরির মধ্যেও আমাদের মনিহারি আছে, সেটা আমরা বাদ দিয়েছি। এভাবে আমরা বিক্রিত পণ্য ব্যয় বলতে একটি অ্যামাউন্ট পেয়েছি, যেটা আমরা বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে আখ্যা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিচে চলে যাচ্ছি। এরপরে আমাদের বলছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণটা। আমরা জানি যে আমাদের আর্থিক অবস্থার মধ্যে আমাদের অনেকগুলো সম্পদ থাকতে পারে, যা আমরা জানি সম্পদের মধ্যে চলতি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ, এগুলো কিন্তু আমরা জানি, বারবার দেখেছি। এখন সেই চলতি সম্পদটা আমরা এখানে দেখব। নগদ তহবিল তো আছে, বিনিয়োগের অনাদায়ী সুদ, এটা আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে 3 মাসের হবে, কারণ হচ্ছে ফার্স্ট অক্টোবর অক্টোবরে মানে 10 মাসে এটা বিনিয়োগটা করা হচ্ছে। এরপরে প্রাপ্য হিসাব থেকে আমাদের একটা বিষয় আমরা বুঝলাম যে আমাদের এই পাওনা যেটা আছে সেটা কিন্তু বাদ দিতে হবে, আমরা কিন্তু এটা পাচ্ছি। এরপরে বুঝলাম অবহিত মনিহারি আসবে, এরপর সহকারী মজুদ থেকে আবার সেই অবহিত মনিহারি নামে এটা চলে যাবে। এভাবেই হচ্ছে আমাদের আর চলতি না হচ্ছে পুরো হিসাব, আর কিছুই নেই। এখন অনেক সময় যদি আমরা এখানে বলে যে নিজ আহ, আহ, চলতি মূলধন বের করো, তাহলে কিন্তু আমরা জানি চলতি সম্পদ থেকে চলতি আয় বাদ দিলে এই চলতি মূলধন বের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সামনে আরেকটি অঙ্ক তুলে ধরছি। আর পূর্বের অঙ্কেতে কোনো সমস্যা থাকলে আমাকে একটু শেয়ার করো। বয়েজ, any problem? Boys, if any problem, please raise your hands. If any problem, please raise your hands and express your questions. Boys, are you absent here? Sir, I have no question. Yes. Okay, done. Question karo. No question. কোশ্চেন নাই স্যার, No question. কন্টিনিউ করতে পারেন। নেক্সট আমরা নেক্সট যাচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার 70। হ্যাবিট ট্রেডার 2020 সালে 31 ডিসেম্বর তারিখে তথ্য দেওয়া হচ্ছে। আমরা জানি মজুদ পণ্য ক্রয় এবং বিক্রয়। লাস্ট ক্লাসে কিন্তু আমি ভ্যাট একটু আলোচনা করেছি তোমাদের সাথে, মানে লাস্ট ক্লাসে আমি ডিসকাসড ভ্যাট অ্যাবাউট ভ্যাট ইন 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 অ্যাডিশন পার্সেন্ট সেলের মধ্যে এবং
বিক্রয়ের মধ্যে মানে ক্রয় এবং বিক্রয়ের মধ্যে ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে সেই বিষয়গুলো আমি ক্লাসে বলেছি। তবু আমাকে আবার যেহেতু আপনার আসতে আমি বলতে বাধ্য হচ্ছি, যদি কোনো ভ্যাট থাকে তাহলে ক্রয় এবং বিক্রয় সকল বিষয়কে বিবেচনা করতে হবে। We have to consider all matters like as মানে যদি কোনো বাদ দেওয়া থাকে বাদ যাবে, যদি কোনো যোগ দেওয়া থাকে যোগ হবে, এরকম যদি কোনো আইটেম থাকে তাহলে কিন্তু আসবে। এটা কিন্তু যদি কোনো আইটেম থাকে তাহলে কিন্তু আসবে। আমাদের কথা একটু বারবার বোঝার চেষ্টা করো। তাহলে এই যে ক্রয় থাকবে, এই ক্রয়ের মধ্যে সকল আইটেম গুলো, যে আইটেম গুলো কি হবে যোগ হবে সেটা যোগ করতে হবে, যে আইটেম গুলো বিয়োগ হবে সেটা কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ এবং যোগ করে একটা কথা বলে রাখবো, বিয়োগ এবং যোগ করে সর্বশেষ যে আমাদের লিড ক্রয় থাকবে বা লিড বিক্রয় থাকবে তার উপরে ভ্যাট চার্জ করতে হবে। আর যখন কোনো ভ্যাট চার্জ করা হয়, লাস্ট ক্লাসে একটা ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম যে অ্যামাউন্টটা আছে মানে পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস পার্সেন্টেজ। আমি কিন্তু সেটা লাস্ট ক্লাসে বলেও দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আবারও আমাকে স্মরণ করতে হচ্ছে তোমাদের কাছে যে পার্সেন্টেজ আবার পার্সেন্টেজ ডিভাইড বাই 100 প্লাস পার্সেন্টেজ, এভাবে আমাকে বিষয়টা সলভ করতে হবে। এখন আমাদের যেহেতু এখানে দেওয়া নেই, আমরা পরে দেখবো কি কি আসতেছে। এরপরে যা কলকবজা, প্রাপ্য হিসাব, বৈধ হিসাব সাধারণ ট্রেডমার্কটা হচ্ছে একটা চিহ্ন যা দ্বারা আমরা কোম্পানি বা অর্গানাইজেশনকে চিনে থাকি। আমরা যদি গ্রামীণ ফোন অনেকে ইউজ করি, দেখবেন গ্রামীণ ফোনের তিনটা ফুলের পাপড়ি দিয়ে একটা চিহ্ন আছে, সেটা কিন্তু আমরা দেখলেই এটা বুঝতে পারি এটা বাংলা। বাঙালিও আমরা ওই বাঘের ডোরাকাটা চিহ্ন দিয়ে আমরা বাঙালিটাকে বুঝতে চেয়ে পারি। আবার এয়ারটেলও একটা চিহ্ন আছে, এটাও কেন বললাম, আমরা ফোন সবসময় ইউজ করি। বিকাশের আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা রিপোর্টেড অর্গানাইজেশন, যারা লিস্টেড কোম্পানি, লিস্টেড অর্গানাইজেশন, তাদের কিন্তু একটা লোগো থাকে। প্রত্যেকটা ব্যক্তি প্রতিষ্ঠানও হলে লোগো তৈরি করা হয়। সেই লোগোকে যখন আমরা রেজিস্টার করে ফেলি সেটা ট্রেডমার্ক হয়ে যায়। সেই ট্রেডমার্ক প্যাটেন্ট লোগো আমরা যাই বলি। তাহলে প্যাটেন্টটা ভিন্ন জিনিস হচ্ছে। এটা 1 জানুয়ারি 2017 থেকে 10 বছর, তাহলে 10 বছর হচ্ছে 1 জানুয়ারি 2017 থেকে আজকে হচ্ছে 2020। আমরা দেখলাম 70 তে শুরু হলে অলরেডি 3 years has gone, 3 year has gone বা পাস। তাহলে 3 year যদি হয় তাহলে আমরা এর আগে 3 বছরে কিন্তু আমরা রিটার্ন আপ করে ফেলেছি, মানে আমরা এটাকে 3 বছরে অবলোকন করে ফেলেছি। এখন যে অ্যামাউন্টটা রয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে 7 year, অনলি ফর 7 year। আবারও বলছি অনলি ফর 7 year। তাহলে আমরা এই 21,000 টাকাকে যখন ডিভাইড করব 7 দিয়ে, তখন হয়ে যাবে 3,000 টাকা। এই 3,000 টাকা কি হবে, অবলোকন হবে। বিষয়টা বলতে লিখবো আমরা ট্রেডমার্কের অবলোকন। আর ট্রেডমার্কে যে অসমীত ব্যয় অথবা অস্পর্শনীয় সম্পত্তির একটা ঘর করে ট্রেডমার্ক লিখব 18,000 টাকা, রিমেইন 18,000 টাকা হয়ে যাবে আমার অস্পর্শনীয় সম্পত্তি। প্রিয় শিক্ষার্থীরা একটু বুঝতে পারলে আমার মনে হয় এটা কিন্তু একটা তোমাদের জন্য এটা একটা অন্যরকম একটা আইটেম। 10% সরকারি বন্ড, এটা আমাদের মনে রাখতে হবে, এটাও বিনিয়োগ, আমাদের সুদ পাবে। বন্ধ করি, এটা হচ্ছে আমাদের তার কমিশনস, ব্যাংক চার্জ, ব্যাংক সুদ, ব্যাংক জমা, ব্যাংক চার্জ এবং মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক চার্জ একটা খরচ আর ব্যাংক সুদ হচ্ছে আয়। এরপরে ব্যাংক জমা, যার উত্তোলন মূলধন, ভ্যাট চলতি হিসাব। আমরা জানি ভ্যাট চলতি হিসাব, আমরা বিক্রয় যে ভ্যাটটা হয় সেটা হয়ে যায়, আমরা জানি বিক্রয় পাওয়া যায় সেটা ক্রেডিট আইটেমে যাবে, আর ক্রয়ের ক্ষেত্রে যে ভ্যাটটা হয় সেটা ডেবিট আইটেমে যাবে। তাহলে আমাদের ক্রেডিট থেকে ক্রেডিট যোগ ডেবিট বাদ দিলে যেটা যদি আমাদের ক্রেডিট বড় হয় তাহলে এটা আবার
দায় আর ডেবিট করা হলে সম্পদ দিকে যাবে। যাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি এখন কি আছে আমাদের পরবর্তী নেক্সট ইনফরমেশন। ১, ১০,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হওয়ার পূর্বে সপরিমাণ পণ্য মূল্যায়ন করা হয়েছে ৫০,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যায়নের পূর্বেই সপরিমাণ করে দেখো ১০,০০০ টাকা আগুনে বিনষ্টের পূর্বেই, মানে আমরা এটা আগেই সহপরিটা ভ্যালুয়েশন করে ফেলেছি। তো ভ্যালুয়েশন করার পরে যখন দেখেছি আগুনে বিনষ্ট হয়েছে, তখন কিন্তু আমাদেরকে এই যে টাকাটা অবশ্যই আমাদের সহকর্মী থেকে বাদ যাবে। অফকোর্স আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু সহকর্মী থেকে বাদ যাবে। আর এই ১০,০০০ টাকা যে ক্ষতি হয়েছিল সেটা সম্পূর্ণই ক্ষতি হতো কিন্তু এখানে লিখেছে বীমা কোম্পানি ৭,০০০ টাকা ক্ষতি করতে সম্মত হয়েছে। তাহলে বীমা কোম্পানি ৭,০০০ টাকা দিলে অ্যাকচুয়ালি তো আমাদের ৭,০০০ টাকা ক্ষতি হয়নি, আমাদের কত ক্ষতি হয়েছে? ৩,০০০ টাকা। কারণ আমাদের আগুনে পুড়েছে ১০,০০০, আমরা প্রতিগুণ পেয়েছি কত? ৭,০০০, আমাদের ক্ষতি হয়েছে কত? ৩,০০০। বুঝতে মনে হয় অসুবিধা হয়নি বা বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন কল্পন সংস্থাপন ব্যয় ২,০০০ টাকা মজুরি পুরাবো। এরপরে যাও প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি ক্লাস নেই। এখন দেখো আমাদের যে বিষয়টা একটু খেয়াল রাখো যে ৫০,০০০ টাকা বীমা কোম্পানি ৭,০০০ টাকা পরিপূরণ করতে সম্মত হয়েছে। আমরা জেনে বললাম আমাদের বুঝতে আর সমস্যা হলো না। আমাদের খেয়াল রাখতে হবে কল্পনা সংস্থাপন ব্যয় ২,০০০ টাকা মজুরি অন্তর্ভুক্ত আছে। এই যে আমি কিছুক্ষণ আগে এই বিষয়টা তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। সংস্থাপন ব্যয় মজুরি, তাহলে মজুরি থেকে বাদ যাবে এবং কলকাতার সাথে যোগ হবে। মজুরি বকে আছে অ্যাজ ওয়েল, মজুরির সাথে যোগ আর চৌকিদার মণিহারি বা ৫,০০০ টাকা সাধারণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে। বাবা অন্তর্ভুক্ত থাকলেই সাধারণ খরচ থেকে বাদ এবং মণিহারির সাথে যেটা যোগ করতে হবে এবং অবৈধ মণিহারি আছে কত টাকা? আমাদের ১,০০০ টাকা। তাহলে এটা মণিহারি থেকে বাদ, আবার অবৈধ মণিহারি যাবে। সরকারি বন্ডের প্রাপ্য সুদ ৫,০০০ টাকা এবং বন্ধক ঋণের সুদ এত টাকা বকেয়া আছে। তো বকেয়া থাকতে যেটা আছে সেটা আমরা প্রাপ্য সুদ দেখবো এবং বকেয়া মানে বকেয়া প্রাপ্য সুদ সম্পদ এবং বন্ধক ঋণ হচ্ছে ঠিক একই। এটা হবে চলতি দায় আর হচ্ছে অনেক খরচ করতে হবে, অল্পজনের অবচয় ধার্য করতে হবে। এই বিষয়গুলো আমরা কিন্তু ক্লিয়ারলি আমরা বুঝতে কোনো ধরনের আমাদের আহ, সমস্যা হয়নি। তবে একটা বিষয়, আমরা যখন কল্পনার অবচয় করবো এই ২,০০০ টাকা একটা অবচয় আমরা আমাদের কল্পনাতে অ্যাড করব। দেখি ব্যাট ৩৪ হিসাব প্রস্তুত করতে বলছে। ব্যাট ৩৪ হিসাব করতে হলে আগে আমাকে ব্যাট ফাইন্ড আউট করতে হবে, ক্রয় ব্যাট এবং বিক্রয় ব্যাট। তবে এটা আমরা ব্যাট ৩৪ হিসাব করতে পারবো। আদারওয়াইজ সঠিক আমাদের ব্যাট ৩৪ হিসাব বের হবে। তোমরা ক্লিয়ার হতে পারছো? আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, আবারও কি আমরা তোমাদের বলছি ক্লিয়ার সম্ভব হয়নি? এখন আমি দেখি ব্যাট চলতি হিসাবে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে ক্রয় এবং বিক্রয় ব্যাটটা বের করা। যেহেতু এখানে এই অঙ্কে ভ্যাটের সাথে মানে আমাদের এই বিক্রয়ের সাথে এবং ক্রয়ের সাথে তেমন কোনো অ্যাডজাস্টমেন্ট নাই বললেই চলে, শুধু ভ্যাট আছে। যখন আমি দেখলাম যে শুধু ভ্যাট আছে, প্রিয় শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করো, যখন আমাদের দেখলাম যে কোনো ভ্যাট নাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যখন দেখলাম কোনো ভ্যাট নাই তখন আমাদের একটা কথা আমার বলা উচিত বা যে আমরা যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটাকে আমরা ১১৫ দিয়ে ভাগ এবং ১৫ দিয়ে গুণ করে দিব। আবার ঠিক একই কথা আমরা ১১৫ দিয়ে গুণন ভাগ ১১৫ দিয়ে ভাগ করি। আমি বলেছিলাম যে আমাদের বিক্রয় ব্যাটটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে এটা আমরা পেয়ে থাকি, তাই এটা পেইড হচ্ছে। আমি কোনো জিনিস অ্যাসেট বা প্রোডাক্ট সেল করলাম, আমি ভ্যাটটা পাবো, দেন আমি দিব। আমি ব্যাডের অ্যাকচুয়ালি অধিকারী হচ্ছে সরকার, দিব কিন্তু আমি প্রথমে পাবো, তাহলে পেলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ক্রয় ব্যাট, এটাকে দিতে হয়, তাই দিয়ে দিই। তাহলে ক্রেডিট সাথে ডেবিট যোগ, ক্রেডিট যোগ ডেবিট বাদ দিলে যে টাকাটা দিবে সেটা হচ্ছে আমাদের ভ্যাট চলতি হিসাব। এটা ক্রেডিট বড় তাই চলতি দায়।
আমরা এরপরে যে আয়গুলো বলছি যে বিক্রয় থেকে ভ্যাট বাদ দিলে নিট বিক্রয় বের হয়ে যাচ্ছে, এর সাথে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা এগুলো সবগুলো এন্ট্রি বলে ফেলেছি এর আগে, এমন কোনো এন্ট্রি নাই যেখানে বলা হয় নাই। এরপর হচ্ছে প্রাপ্ত কমিশনকে আমরা পরোক্ষ পরিচালন আয় ধরেছি বা ধরি। আমরা জানি যে তিনটি আয়কে আমরা পরোক্ষ পরিচালন আয় ধরি। পরোক্ষ পরিচালন আয় ধরি, একটা হচ্ছে কি বলো, সহজে বলো, একটা হচ্ছে কি, আবার বলি যে একটা কি জানো, প্রাপ্য কমিশন ও প্রাপ্ত বাচ্চা এন্ড হলো চালানি কারবারি থেকে আয় বা মুনাফা। এই ধরনের কোনো জিনিস থাকলে আমরা কিন্তু সেটা কি করি বাবা, আমরা কি সেটা কি করি, আমরা সেটাকে পরোক্ষ পরিচালনায় করি। সেটাকে যোগ করে দিব, যোগ করে আমরা দেখব, যোগ করার পরে যে টাকাটা আসবে সেটা আমরা তার থেকে পরিচালন, একটা জিনিস নতুন আমরা জানলাম। এরপর হচ্ছে এর থেকে বাজারের পরিচালন ব্যয় সমূহ যা আছে, সাধারণ খরচ, মনিহারি, এই যে সাধারণ খরচ মনিহারি বা ট্রেডমার্কের অপরাধ দেখছো, ৩০০০ টাকা প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন মনিহারি মাত্র হচ্ছে কল্পান্ত অবচয় দিচ্ছে, এবং ওটা অন্তর্ভুক্ত আছে, সংস্থাপনটা এখানে অন্তর্ভুক্ত বলেছে। হ্যাঁ, তাই আছে। তবে আমার যে খেয়ালটা আমি যেটা বুঝতে চাচ্ছি দেখে নেই, মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে, মজুরির মধ্যে অন্তর্ভুক্ত থাকলে তাহলে তো সংস্থাপনের মধ্যে অন্তর্ভুক্ত নেই। সো এটাকে আমরা আহ, বলতে পারি যে আমাদের ২০০০ টাকা, তো ২০০০ টাকা করে অ্যাড দেখাইছে, কিন্তু এটা অ্যাড দেখানো ঠিক হয়নি, যদি অ্যাড করে দিতে উচিত ছিল। যাক, সরকারি বন্ডের সুদ ৫০০০ টাকা, আর ব্যাংক সুদ হচ্ছে ৯০০০ টাকা। আগুন নষ্ট প্রতি, আমরা সবসময় বলছি যে আমরা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাই চায় না যে প্রতিষ্ঠানের পণ্য আগুনে পুড়ুক, এটা অপরিচালক। একটা অপরিচালনের একটা সংজ্ঞা আমি তোমাদের দিতে পারি যে মালিক কখনো এক্সপেক্ট খুব একটা করে না, রেগুলারলি এক্সপেক্ট করে না, অপরিচালক। হ্যাঁ, ব্যবসার সাথে জড়িত না, ব্যবসায় প্রাসঙ্গিক বিষয় না, সেটাই হচ্ছে অপরিচালক। হ্যাঁ, আমরা যে বিষয়টা জন্য পরিচালনা করতে হয় এটাও অপরিচালক। বন্ধকি, ব্যাংক চার্জ, এগুলো পরিচালনা করে আমরা এগুলো দেখেছি। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমরা যদি ব্যাংকের কি বলা হয় লেনদেন নাও করি, তবুও কিন্তু আমাকে দিতে হবে আমাদের ব্যাংক চার্জ শো করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু আমরা ইটগুলো পেয়েছি। এখন আমরা আর্থিক অবস্থার বিরুদ্ধে যাবো। আর্থিক অবস্থার বিপরীতে আমরা দেখেছি চলতি দায়, প্রাপ্য হিসাব, বকেয়া মূল্য, ঋণের বকেয়া সুদ, ব্যাট চলতি হিসাব ক্রেডিট। হ্যাঁ, দীর্ঘমেয়াদী দায়, বন্ধকি এবং মালিকানা সত্ত্ব মূলধন যোগ উত্তোলন বা হচ্ছে বা উত্তোলন যোগ হচ্ছে ইতলাফ। এভাবে হয়েছে। এবং এরপরে যাও আমরা দেখতেছি 18, এখানে কোনো কোশ্চেন বা এখানে কোনো বিষয়, কারো কোনো বিষয় বুঝার থাকলে আমার কিন্তু বলতে হবে, স্যার আমরা এটা বুঝতেছি না, আমাকে প্লিজ একটু বুঝাই বলতে হবে, কিন্তু না বলে কিন্তু আমার দ্বারা এটা সম্ভব না তোমাদেরকে বোঝানো। প্লিজ একটু বলো সবাই, ভয়েসটা। কোনো কোশ্চেন আছে, কোনো কোশ্চেন আছে? হ্যালো, কোনো কোশ্চেন, কোনো কোশ্চেন নাই? নেই। তাহলে দেখো ক্রয় বিক্রয় এখানে ওটা ভ্যাট সংক্রান্ত, এখানে মূলধন, প্রাপ্য হিসাব, পদ হিসাব, মজুরি, এখানে ভ্যাট আছে। আমরা এখানে কিন্তু ভ্যাট থাকলেও আমাদের অনেকগুলো আইটেম আছে, যেমন বিক্রয় বিক্রয় থেকে বা ক্রয় ক্রয় থেকে বা কর, বিনিয়োগ, উপযোগ, উদ্ধার প্রাপ্তি, যারা শুধু ১০ বছর কোনো সমস্যা নেই, ব্যাংক ভ্যাট চলতি হিসাব। এখানে কিন্তু সব আগেরটার বিষয় দেওয়া আছে। ওখানে ছিল ট্রেডমার্ক, এখানে যারা সম্পত্তি, ওখানে কত বছর চলে গেছে, এবার এখানে পুরোটাই দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটা কিন্তু বারবার বুঝতে পেরেছি বা বুঝতে চেষ্টা করছি। ব্যাট চলতি হিসাব ও সহপরিবর্তন মূল্য করা আছে, খুব ভেরি ইজি। অফিস কর্মচারী বকেয়া আছে, এটাও খুব সহজ। আসবাবপত্র অবচয়, প্রাপ্য হিসাবে 10% কুড়ি সঞ্চিত করতে হবে। এগুলো প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে বারবার শিখিয়েছি। ম্যানেজার তার কমিশন
চার্জ করার পূর্ববর্তী নিট মুনাফার উপরে 10% কমিশন পাবে। এই একটা আইটেম আমি তো শিখাবো। ম্যানেজার তার কমিশন চার্জ করার পূর্ববর্তী মুনাফার উপরে 10% কমিশন চার্জ করতে হবে। পূর্ববর্তী মানে আমাকে যে আয়গুলো আসবে সেই আয় নির্ণয় পূর্বে এটা করতে হবে। আচ্ছা, আমি সেটা তোমাদের 24 সপ্তাহ আমি বলতে করেছি, এখানে কিন্তু বের করে নিচ্ছে। এরপরে যেটা আসছে এখানে সব ঠিক আছে, শুধুমাত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ম্যানেজারের কমিশন। একটা হচ্ছে আমরা জানি কর, আয়করের ক্ষেত্রে আমরা এটা শিখেছি যে কর পূর্ববর্তী এবং কর মুনাফার ক্ষেত্রেও আমরা বলতে পারি যে যদি ইন্ডিভিজুয়ালি কারো মুনাফা বলা হয়, তাহলে আমরা এটা বলতে পারি। কিভাবে বলতে পারি একটু বুঝো, না বুঝলে আসলে আমরা ভুল করবো। যে ম্যানেজারের কমিশন পূর্ববর্তী মুনাফা, মানে ম্যানেজারের কমিশন দেওয়া হয়নি, আমাকে দিতে হবে এরকম করে একটা মুনাফা, এবং যে টাকাটা হবে ৭১,০০০ সেই টাকার উপরে 10% ধরে কমিশন দিলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ম্যানেজারের কমিশন পরবর্তী মুনাফা। যেমন আমরা কর পূর্ববর্তী এবং কর পরবর্তী কথাটা লিখি। এভাবে আমাদেরকে অঙ্কটা সলভ করতে হবে। আর কোনো বিষয় আমার মনে হচ্ছে যে এখানে তেমন কোনো বিষয় এখানে নেই। এখানে যা আছে সব তোমাদের সাথে পারবে, বুঝবে। আজকে কোনো বিষয় আমাদেরকে এখানে কোনো প্রাপ্ত হিসাব, তারপরে বিনিয়োগ, এখানে চলতি হিসাব, এখানে কোনো আমার মনে কোনো আইটেম আর নেই, যেহেতু এখানে পারবে না। ম্যানেজারের পক্ষে একজন চৌকিদার। এরপরে যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি রাজশাহীর অঙ্কগুলো। রাজশাহীর অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে কোনো কিছু নেই। এখানে ঋণ আছে, এটা 20 সালে সারা বছর ঋণ শুরু করতে হবে। এখানে সব সহজ। বেতন 10 মাস, 2 মাস বকেয়া আছে, 10 দিন ভাগ করে দেখতে হবে 2,500, 2 মাসে 5,000 টাকা বকেয়া আছে। এখানে কোনো সমস্যা নেই। সর্বনিম্ন মূল্যায়ন করা হচ্ছে কত টাকা? 20,000 টাকা। 5,000 টাকা বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত হয়েছে, যা ক্রেতাকে সরবরাহ করা হয়নি। এটা কিন্তু আমি পণ্য বিক্রি করেছি, হিসাবও করেছি, কিন্তু ক্রেতাকে দেওয়া হয়নি, মানে ক্রেতা ভুল করে রেখে গেছে। বা আমরা যেমন অনেক সময় পণ্য সেল হয় কিন্তু ক্রেতা বলে যে কালকে নিব, তখন ডেলিভারি কালকে নিব, সেটা হচ্ছে শাস্তি সময় থেকে বাদ যাবে, আর কোথাও কোনো আইটেম যাবে। প্রচারের জন্য 7,000 টাকা পণ্য বিনামূল্যে কোথাও বিক্রি করা হচ্ছে। বিতর্ক এটা সহজ ক্রয় থেকে বা বিজ্ঞাপনের জন্য মোট বিজ্ঞাপন খরচের 1/3 বিলম্বিত করতে হবে। মোট যে বিজ্ঞাপন খরচটা আছে 1/3 বিলম্ব করতে হবে। 1/3 পথে কি করতে হবে? মোট বিজ্ঞাপন খরচের 1/3 বিলম্ব, মানে যেটা আছে সেটা 2 ভাগ হবে না, করে 1 ভাগ অসংখ্য খরচ হিসেবে যাবে। প্রাপ্য বিল 5% হবে, কর্মসূচি তৈরি করতে হবে। এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ারলি একদম, মানে এখানে কোনো আইটেম নেই যে এটা বারংবার বোঝানো হয়নি। আমার বিশ্বাস কিন্তু তোমরা পারবে এবং পারতেই থাকবে। হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কগুলো তোমরা দেখে নিবা। তোমাদের যে হোমওয়ার্কটা আছে সেটা তোমরা খুব সহজে দেখে নিবা। যদি কোনো কোশ্চেন হয় আমাকে বলতে হবে, আমি সেটা সলভ করবো। আজকের বিষয়ে কোনো প্রবলেম আছে কিনা আমাকে তুলে ধরো, আমি বলবো। প্লিজ, if any problem, raise your hand and express your opinion, express your question, discuss your question, disclose your questions. Please, dear student, please mention your opinion. Mention your opinion about today class. Hello, quiet, quiet. No question today. No question today. Hello. No question. No, sir. Okay. ভালো থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে কালকে আবার দেখা হবে এই কামনা করছি। খুদা হাফেজ।